সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি ইজিটেক এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে। আর আমি তোমাদের সাথে আছি এমএইচ বকুল। বন্ধুরা, তোমরা যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে এবছর, তাদের জন্য তো এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। কারণ এই ভিডিওটি দেখলে তোমাদের নবম দশম শ্রেণীর গণিতের যে প্রথম অধ্যায়টা আছে বাস্তব সংখ্যা, যেটা তোমাদের অনেকের কাছেই একটু ভীতিকর মনে হয় বা একটু ঝামেলা মনে হয়, আমার বিশ্বাস যে এই ভিডিওটি দেখলে তোমাদের সেই ভীতিটা পুরোপুরি দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আর যারা দশম শ্রেণীতে আছো এবং যারা 2021 সালের পরীক্ষার্থী আছো, তাদের জন্য তো আরও গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের এখানে অধ্যায়টি রিভিশন হয়ে যাবে এবং আমি এর পরবর্তী ভিডিওগুলোতে গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, বিশেষ করে এমসিকিউ। কারণ এই অধ্যায় থেকে বেশিরভাগ এমসিকিউ আসে, কমপক্ষে প্রত্যেক বছর 2 থেকে 3টে এমসিকিউ আসে। এবং তোমরা যদি খুব গুরুত্ব সহকারে, যদি কোনো রকম স্কিপ না করে, ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে আমার বিশ্বাস ওই 2 থেকে 3টি প্রশ্ন তোমাদের একদম সহজ হয়ে যাবে এবং সবার আগে তোমরা সেইগুলোর অ্যান্সার করবে ইনশাল্লাহ। আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবা না। কোনো মতামত থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আমি প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরবর্তী ভিডিওগুলো যেন আমরা আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যায়। তো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে তোমরা বেল বাটন পাবা এবং বেল বাটনে ক্লিক করে অল অপশনটাকে সিলেক্ট করে দিয়ে রাখবা। বন্ধুরা, চলে যাই আমরা মূল কথায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে কথা বলবো হচ্ছে দশমিক ভগ্নাংশ নিয়ে। কেন দশমিক ভগ্নাংশ শুরু করলাম? কারণ হচ্ছে তোমাদের বইয়ে যে একটা চার্ট দেওয়া আছে, বাস্তব সংখ্যার চার্ট, বাস্তব সংখ্যাকে প্রথমেই দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। সেই অমূলদ সংখ্যাকে জানতে গেলে আমাদের আগে দশমিক ভগ্নাংশটা জানা দরকার। যদি আমরা দশমিক ভগ্নাংশটা সুন্দরভাবে জেনে যাই, তাহলে অবশ্যই আমাদের সেই মূলদ কোনটা মূলদ আর কোনটা অমূলদ, এটা একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। বন্ধুরা দেখো, ভগ্নাংশ আমরা জানি 2 প্রকারের হতে পারে, প্রাথমিকভাবে 2 প্রকারের হতে পারে। একটা হচ্ছে তোমার সাধারণ ভগ্নাংশ আর একটা হলো দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ তোমরা জানো যে 3 প্রকার হয়। একটা হচ্ছে প্রকৃত হয়, একটা হচ্ছে অপ্রকৃত হয়, আর একটা হচ্ছে মিশ্র হয়। এগুলো তোমাদের জানা আছে, আমি সেজন্য এই বিষয়টি নিয়ে আলাপ করতে যাচ্ছি না। এটা তোমরা সবাই জানো যে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে লব যদি বড় থাকে, যেমন 7/8 যদি হয়, এটা প্রকৃত ভগ্নাংশ। যদি লব বড় থাকে, অর্থাৎ 8/7 যদি হয়, এটা অপ্রকৃত ভগ্নাংশ। এবং এই অপ্রকৃত ভগ্নাংশের লবকে হর দিয়ে ভাগ করলে আমরা আসলে মিশ্র ভগ্নাংশ পাই। অর্থাৎ এখান থেকে আমাদের আসে 1/7 এরকম চলে আসে। এবং সেই মিশ্র ভগ্নাংশ থেকে আমরা আবার অপ্রকৃত ভগ্নাংশে চলে আসতে পারি। কিভাবে? মিশ্র ভগ্নাংশের হর এবং ওই পূর্ণ সংখ্যা গুণ করে লব যোগ করলেই আমরা সেই অপ্রকৃত ভগ্নাংশের লব পাবো। অর্থাৎ 7 + 7 + 1 8 পাবো। আর মিশ্র ভগ্নাংশের হরটা অলরেডি অপ্রকৃত ভগ্নাংশের হরে থাকবে। তাহলে আমরা এই বিষয়টা নিয়ে খুব কথা বলবো না, এটা তোমরা অনেকেই জানো। আমরা কথা বলবো দশমিক ভগ্নাংশ নিয়ে। তো দশমিক ভগ্নাংশ মূলত আমরা 3 প্রকার বলতে পারি। একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। 1 নম্বর হবে সসীম দশমিক, একটা হচ্ছে সসীম দশমিক, আর 2 নম্বর হচ্ছে অসীম দশমিক, আর 3 নম্বর হচ্ছে আরেকটা আমরা বলবো সেই অসীম দশমিকেরই আরেকটা হচ্ছে অসীম আবৃত দশমিক। আবৃত কোনটা আমরা একটু পরে জেনে যাব ইনশাল্লাহ। আবৃত
দশমিক। আচ্ছা, দশমিক। তো সসীম দশমিক কোনটা? যেমন আমরা যদি 1কে 2 দ্বারা ভাগ করি, দেখো 1কে 2 দ্বারা ভাগ করলে আমরা 0.05 পাচ্ছি। এটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। সসীম কেন? সসীম দশমিক ভগ্নাংশ সেইগুলোই যেগুলো দশমিক বিন্দুর ডান পাশে অঙ্ক সংখ্যা নির্দিষ্ট। 3টা থাকতে পারে, 1টা থাকতে পারে, 2টা থাকতে পারে, 5টা থাকতে পারে, যাই থাকুক সেটা একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত থাকবে, অর্থাৎ এরকম ডট ডট থাকবে না, এরকম থাকবে। আরও হতে পারে 3.752 এরকম হলো, এটাও সসীম দশমিক ভগ্নাংশ। 2.538 এটাও সসীম দশমিক ভগ্নাংশ, কারণ এর ডান পাশে অঙ্ক সংখ্যা সীমিত, এই 3টা পর্যন্তই আছে, সেটা হচ্ছে সসীম। কিন্তু অসীমে গেলে কিন্তু আমরা সেই সীমিত পাবো না, অসীমের কখনো শেষ হয় না। তাহলে আমাদের এই দুটো হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। তারপরে দেখো, আমরা যদি ক্যালকুলেটরে 1কে 3 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো? 0.3333 এরকম করে আসতেই থাকবে। আমরা ম্যানুয়ালি ভাগটা করতে পারি। আমরা যদি 3 দিয়ে 1কে ভাগ করি, দেখো গেল না, 0 দশমিক দিয়ে 0 পেলাম, এই 3 তিরিক্ষা 9 বাঁচলো 1, আরেকটা 0 পাবো, 3 তিরিক্ষা 9 বাঁচলো 1, আরেকটা 0 পাবো, 3 তিরিক্ষা 9 বাঁচলো 1, এরকম করে এইটা চলতেই থাকবে। এইটা হলো অসীম দশমিক ভগ্নাংশ, অর্থাৎ দশমিক বিন্দুর পরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্ক সংখ্যা কখনোই শেষ হবে না, ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে। এরকমভাবে অসীম পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে, সেগুলোকে আমরা অসীম দশমিক বলবো। তেমনি আমরা যদি দেখো, এখানে একটা অঙ্ক বারবার রিপিট হয়েছিল, শুধু 3 রিপিট হয়েছে বারবার, প্রত্যেকবারই 3 এসেছে, ঘুরে ফিরে 3 এসেছে। এখন যদি আমরা এই 3কে যদি 11 দিয়ে ভাগ করি, তাহলে দেখো কি দাঁড়ায়। যদি ক্যালকুলেটরে তোমরা ভাগ করো তাহলে দেখবে 0.27 আসছে, আবারও 27, আবারও 27, আবারও 27, এইভাবে অসীম পর্যন্ত এটা আসতেই থাকবে, এর কোনো শেষ হবে না। তারপরে এখানে তাহলে কী হলো? আমরা প্রথমে দেখলাম একটি অঙ্ক বারবার রিপিট হয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখলাম 2টি অঙ্ক, অর্থাৎ 2 আর 7, এই 27 বারবার রিপিট হয়েছে। তৃতীয় ক্ষেত্রে দেখো, আমরা যদি 95, আমি আগে লিখে রেখেছি একটু সময় বাঁচানোর জন্য, নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। যদি 95কে আমরা 37 দিয়ে ভাগ করি, 95কে 37 দিয়ে তোমরা ক্যালকুলেটরে ভাগ দিলেই যে রেজাল্টটা চলে আসবে সেটা হলো, দেখো 2.567 এইটুকু আসলো, দেখো 567, দেখো ঘুরে ফিরে কি আসছে, ঘুরে ফিরে 567, এইটুকু আবার 567, এইটুকু আবার 567, এইটুকু, এরকম অসীম পর্যন্ত আসতেই থাকবে, অর্থাৎ কখনোই এইটা শেষ হবে না। তাহলে আমরা প্রথমে দেখলাম একটি অঙ্ক বারবার আসলো, তারপর দেখলাম 2টি অঙ্ক বারবার আসছে, তৃতীয় ক্ষেত্রে দেখলাম 3টি অঙ্ক বারবার আসছে। এবার দেখো 24কে যদি 7 দিয়ে ভাগ করো, ক্যালকুলেটরে ভাগ করলে কি আসবে? দেখো 3.42857, দেখো এই পর্যন্ত ঠিক আছে। আবারও দেখো ঘুরে সেই 4 আবার এসেছে, সেই 2 আবার এসেছে, সেই 8 আবার এসেছে, 5 আবার এসেছে, 7 অন এগুলো আবার এসেছে। অর্থাৎ বারবার আবারও যদি আমরা লিখি তাহলে 4 2 এরকম আসবে, 42857 এরকম সংখ্যাগুলো বারবার আসবে, এবং এই আশাটা কখনোই শেষ হবে না, একেবারেই ইনফিনিটি পর্যন্ত এই সংখ্যা আসতেই থাকবে, লক্ষ লক্ষ কোটি কোটি পর্যন্ত গেলেও এটা শেষ হবে না। তো এখানে দেখো কয়টি অঙ্ক বারবার আসলো? 1 2 3 4 5 6, 6টি অঙ্ক বারবার আসছে। তাহলে অসীম দশমিক ভগ্নাংশের সংজ্ঞায় আমরা কি বলতে পারি? যে সকল দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে দশমিক বিন্দুর পরে এক বা একাধিক অঙ্ক, একটাও আসতে পারে, একের বেশিও আসতে পারে, এক বা একাধিক অঙ্ক যদি বারবার আসতে থাকে, অর্থাৎ এক বা একাধিক অঙ্কের যদি পুনরাবৃত্তি ঘটে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যে সেটা অসীম দশমিক ভগ্নাংশ। আমরা কিন্তু সসীম এই দুটো ক্ষেত্রে দেখে আসছি, তারপরে বাকি যেগুলো দেখছি এগুলো কিন্তু অসীম দশমিক ভগ্নাংশ। আমি একটু মুছে নিচ্ছি, অসীম দশমিক ভগ্নাংশ। আচ্ছা,
দেখো আরেকটা ভগ্নাংশ আমরা যদি দেখি, এখানে অনকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, অনকে যদি ম্যানুয়ালি আমরা ভাগটা করতে পারি, অনকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, এই অনকে আমরা 6 দিয়ে ভাগ করব। সরি, এখানে একটা শূন্য নিতে হবে। আচ্ছা, প্রথমে জায়নার জন্য 0, তারপর দশমিক দিলে 0 পাবো। এরপর দেখো 6 1কে 6 বাঁচলো 4, একটা 0 পাবো। 6 6 36 36 বাঁচলো 4, একটা 0 পাবো। 6 6 36 বাঁচলো 4, একটা 0 পাবো। 6 6 36, এইভাবে চলতেই থাকবে, কখনোই এই অবস্থার আর শেষ ঘটবে না, অর্থাৎ এখানে অসীম পর্যন্ত আসতেই থাকবে। আমরা সেই এখানে যে ভগ্নাংশটা দেখিয়েছি যে 1কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, তাহলে ম্যানুয়ালি ভাগ করলেও আমরা দেখলাম এই জিনিসটি আসে। আবার ক্যালকুলেটরে তোমরা যদি ভাগ দাও তাহলে এই জিনিসটি কি আসবে? অন কিন্তু রিপিট হয়নি, অন কিন্তু রিপিট হয়নি, অন বারবার এসেছে, সরি, অন রিপিট হয়নি, অনের পরে এই 6 বারবার এসেছে, 6 কিন্তু বারবার এসেছে। সরি বন্ধুরা, তাহলে আমরা যদি আবার আরেকটি ভগ্নাংশ দেখি যে 25কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, তাহলে দেখো কি আসে। দেখো যে 2.08, তারপরে 3 3 3, এই 3 সংখ্যাটি পুনরাবৃত্তি ঘটেছে, অর্থাৎ বারবার এসেছে 3 সংখ্যাটি। 0 এবং 8 কিন্তু আসেনি, 3 বারবার এসেছে। আচ্ছা, তাহলে এরকম আরও হতে পারে, এটা গেল। আচ্ছা, এখন যদি এগুলো দেখলাম আমরা একটা প্যাটার্ন আছে। কি প্যাটার্ন আছে? যে এগুলো অসীম দশমিক ভগ্নাংশ, কিন্তু দশমিক বিন্দুর পরে এক সংখ্যা হোক, এক অঙ্ক হোক, 2 অঙ্ক হোক বা 4 অঙ্ক হোক, সেগুলো কিন্তু বারবার এসেছে। কিন্তু যদি এমন হয় যে দশমিক বিন্দুর পরে অসীম দশমিক ভগ্নাংশ, আমরা সেটা বুঝলাম, কিন্তু দশমিক বিন্দুর পরে অঙ্কগুলো এর নির্দিষ্ট কোনো প্যাটার্ন নেই, অর্থাৎ কোনো পুনরাবৃত্তি ঘটেনি, এমন যদি না ঘটে, এগুলো ছিল হচ্ছে আমরা আগে যেগুলোর কথা বললাম, সেগুলো হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। এগুলোকে আবৃত করা যায়, আমরা সেটি আগে আলোচনা করে নিই। আবৃতটা কি দেখো তো, এই তোমাদের অবশ্যই বইয়ে আছে যে নিম্নের সাধারণ ভগ্নাংশগুলিকে দশমিক ভগ্নাংশে পরিণত করো। তোমাদের এই ধরনের কাজ করতে হবে, এই ধরনের কাজ। তো আমরা কি এভাবে উত্তর রেখে দিব? না, এভাবে উত্তর রেখে দিব না। আমরা কি করব? আমরা এইটা সমান লিখব 0.3 লিখে এর উপরে একটা পৌনঃপুনিক দিব। এই যে একটা ডটের মতো একটা চিহ্ন দিলাম, এটাই হচ্ছে পৌনঃপুনিক। অর্থাৎ আমরা এই 3 তো অনেকবার আছে, লক্ষ লক্ষ কোটি কোটি বার এই 3 আসবে ভাগ করতে গেলে। তো আমরা অতবার না লিখে 3 একবার লিখে তার উপরে একটা ডট দিয়ে দেব। এর অর্থ হচ্ছে যে এই 3 অঙ্কটি দশমিক বিন্দুর ডান পাশে বারবার আসবে। এইটা হলো উত্তর। অর্থাৎ এই রকম যদি করা যায়, এটাকে বলা হয় আবৃত করা, এটাকে বলা হয় আবৃত করা। এইটা আবৃত অঙ্ক, এই 3 অঙ্কটাকে বলবো আমরা আবৃত অঙ্ক। আর কখনো যদি এমন থাকে যে দশমিক বিন্দুর পরে আমরা একটা বা 2টা অঙ্ককে আবৃত করতে পারছি না, সেটা অনাবৃত অংশ হবে, সেটা আমরা একটু পরে দেখব। আচ্ছা, এটার যদি আসে যে 3/11 এই ভগ্নাংশটিকে দশমিক ভগ্নাংশে পরিণত করো, তখন আমরা কি করব? তখন আমরা এই 0.27 তো বারবার আসছে, আমরা এই 27 বারবার না লিখে এই 2 এর উপরে আর 7 এর উপরে 2টা ডট দিব, অর্থাৎ পৌনঃপুনিক দিব, অর্থাৎ আবৃত করে ফেললাম, আমরা আবদ্ধ করে ফেললাম, আমাদের এতবার লেখার দরকার প্রয়োজন পড়লো না। এইটা হলো আবৃত করা বা পৌনঃপুনিকে পরিণত করা। এটাকে যদি তোমাদেরকে কাজ করতে বলা হতো যে এই ভগ্নাংশটিকে, তোমাদের বইয়ে আছে 95/37, এই ভগ্নাংশটি সাধারণ ভগ্নাংশে পরিণত করো। তোমরা কি করবা? ক্যালকুলেটরে ভাগ দিবা, ভাগ দিলে রেজাল্টটা আসবে, সেই রেজাল্টটা থেকে ম্যানুয়ালি ভাগ করা যাবে। সেই রেজাল্টটা থেকে তোমরা যেটা লিখবা সেটা হলো যে 3টি অঙ্ক বারবার এসেছে, সেই 3টি অঙ্ক লিখবা।
2.567 তিনটে অঙ্ক লিখে আর লিখবে না, কারণ এই তিনটে অঙ্কই বারবার ঘুরে ফিরে এসেছে। এখন কথা হচ্ছে আমরা পৌনঃপুনিক কোথায় দিব, তিনটা সংখ্যার উপরে দিব, অঙ্কের উপরে দিব না, আমরা এক্ষেত্রে তা করব না। দুইয়ের অধিক যখন সংখ্যা বারবার পুনরাবৃত্তি ঘটবে তখন আমরা প্রথম সংখ্যাটার উপরে দিব আর শেষ সংখ্যাটার উপরে দিব। তার মানে কিন্তু এই নয় যে আবৃত এই 5 আর 7 তা কিন্তু না, আবৃত এই পুরো অংশটুকু, এই পুরো অংশটুকু হচ্ছে আবৃত অংশ, এভাবে লিখব। অর্থাৎ 2-এর বেশি যখন হয়ে যাবে, 3 হোক, 4 হোক, 6 হোক, তখন আমরা শুরু আর শেষ অঙ্কটার উপরে পৌনঃপুনিক দেব। এখানে দেখো তোমাদের যদি যেরকম 24/7 এই ভগ্নাংশটিকে দশমিক ভগ্নাংশে পরিণত করতে বলা হতো, তাহলে কি করতে তোমরা কি করতে, এই 3 দেখো কোন অংশটুকু বারবার এসেছে, এই যে 7428571 এই পর্যন্ত এই অংশটুকু বারবার এসেছে। তো তোমরা কি করবে সেটাই লিখবে, 42857 এবার পৌনঃপুনিক দিবে 4-এর উপরে আর হচ্ছে এই অনের উপরে। আমরা এ দিয়ে বোঝাচ্ছি যে পৌনঃপুনিক 4 থেকে শুরু করে এই 1 পর্যন্ত এই 6টি সংখ্যার উপরেই পৌনঃপুনিক আছে। এই হলো আবৃত করা, আমরা আবৃত অংশে পরিণত করি। তাহলে দশমিক ভগ্নাংশের অসীম দশমিক ভগ্নাংশের যেসব ভগ্নাংশগুলোকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করতে পারি তারা হলো মূলদ সংখ্যা। এই সবগুলো ভগ্নাংশ হলো মূলদ সংখ্যা, কিন্তু এমন কোনো ভগ্নাংশ যদি আমরা পাই যেগুলোকে এই আবৃত অংশে পরিণত করা যায় না, অর্থাৎ পৌনঃপুনিক দিয়ে লেখা যায় না। কেন লেখা যায় না? কারণ ওগুলো দশমিক বিন্দুর ডান পাশে সেই অঙ্কগুলো হয়তো বারবার রিপিট হয়নি বা একবারও রিপিট হয়নি, যে কারণে আমরা সেগুলোকে পৌনঃপুনিক দিয়ে লিখতে পারবো না, সেগুলোকে বলবো আমরা অমূলদ সংখ্যা। আচ্ছা, এখন দেখো 1/6কে যদি ভাগ করি আমরা এই রেজাল্টটা পাই। এর আগে তোমাদেরকে আমি দেখিয়ে রেখেছি। তো এইটা যদি তোমরা লেখো, উত্তরে কি লিখবা? এরকম লেখা যাবে না, এখান থেকে লিখবা 0.1 অন লিখলা। তারপর দেখো অনের কিন্তু কোনো পুনরাবৃত্তি ঘটেনি, সে কারণে অনের উপর আমরা পৌনঃপুনিক দেব না। কি হবে? 6-এর উপরে আমরা একটা পৌনঃপুনিক দেব, কারণ 6 বারবার এসেছে, 6-এর পুনরাবৃত্তি ঘটেছে। তো এই যে একটা আমরা ভগ্নাংশ পেলাম, এই ভগ্নাংশটির দুটি অংশ থাকে, একটা হচ্ছে আবৃত অংশ, এই 6 হচ্ছে আবৃত অংশ এবং অন হচ্ছে অনাবৃত অংশ। এটা অবশ্যই দশমিকের ডান পাশে হিসাব করতে, বাম পাশে কোনো সংখ্যাকে আনা যাবে না। তাহলে অন হলো আবৃত অংশ আর 6 হলো আবৃত অংশ আর অন হলো অনাবৃত অংশ। এই টপিকসগুলো কিন্তু তোমাদের খুব লাগবে যখন তোমাদেরকে বলা হবে যে নিচের ভগ্নাংশগুলিকে সাদৃশ্য দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, তখন তোমাদের এই হিসাবটি লাগবে, এই পয়েন্টটি লাগবে। অথবা যখন তোমরা দশমিক ভগ্নাংশের যোগ করবা বা বিয়োগ করবা, গুণ ভাগ করবা, তখনই কিন্তু এই হিসাবটা লাগবে। আচ্ছা, এইটা কি করতে তোমরা, এইটাও উত্তর এইভাবে রাখা যাবে না। 25/12 এটাকে ম্যানুয়ালি ভাগ করো অথবা ক্যালকুলেটরের সাহায্যে ভাগ করো, তোমরা এই রেজাল্টটা পাবে। এই রেজাল্টটা পাওয়ার পরে তোমরা কি লিখবে? 2.08, কারণ 0.8-এর কোনো পুনরাবৃত্তি ঘটেনি। দেখো 3-এর পুনরাবৃত্তি ঘটেছে, সেই 3-এর উপরে আমরা একটা পৌনঃপুনিক দেব। এখানে তাহলে দুটি অংশ হলো, 3 হচ্ছে আবৃত অংশ আর এই 0.8 এইটা হচ্ছে অনাবৃত অংশ, অর্থাৎ এর উপরে পৌনঃপুনিক নেই। তাহলে অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা আছে 2টা আর আবৃত অংশে অঙ্ক সংখ্যা আছে এখানে 1টা। এই হলো ঘটনা। এখন দেখো তো, আমরা যদি এইটা দেখি, এইটা গেল হচ্ছে আমরা আবৃত অংশে পরিণত করতে পারলাম, কিন্তু নিচে এখানে আরেকটা ভগ্নাংশ দেখো লেখা আছে, এখানে আরেকটা অসীম ভগ্নাংশ লেখা আছে। এইখানে দেখো 10.78423423 ইত্যাদি এর কোনো প্যাটার্ন নাই, অর্থাৎ এখানে কোন একটি অঙ্ক বারবার আসেনি। দেখো 7, সেই 7 কিন্তু আর আসেনি। 4 আসছে কিন্তু অনেক পরে, যদি 4-এর পরে 4 আসতো, 4 তাহলে আমরা সেটা বলতাম হচ্ছে যে এটা রিপিটেড হয়েছে। তো এরকম যদি হয় যে দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যার কোনো নির্দিষ্ট প্যাটার্ন নাই বা একই অঙ্ক বা কিছু অঙ্ক যে বারবার এসেছে এমন যদি না হয়, আমরা তখন সেই অঙ্কগুলোকে বলি অনাবৃত
অসীম অনাবৃত ভগ্নাংশ অথবা মূলদ সংখ্যা, এইগুলোকে তখন আমরা বলবো মূলদ সংখ্যা। অর্থাৎ দশমিক বিন্দুর পরে অথবা যে সমস্ত অসীম দশমিক ভগ্নাংশকে আমরা আবৃত অংশে পরিণত করতে পারি না। এতক্ষণ যে দেখো আমরা এই সব জায়গায় আবৃত অংশে পরিণত করলাম, এরকম যদি আবৃত অংশে পরিণত করতে না পারি বা না পারা যায়, তাহলে সেই ভগ্নাংশগুলো বলা হয় অমূলদ সংখ্যা, আর বাকিগুলো কিন্তু মূলদ সংখ্যা ছিল। এখন দেখো তো √2 যদি তোমরা ক্যালকুলেটরের সাহায্যে এর মানটা বের করো, তাহলে যে মান দাঁড়াবে 1.4142135624 ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এইভাবে ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে। এটিগুলো ইনফিনিটি পর্যন্ত চলবে, এর কখনই শেষ হবে না। তাহলে এটাকে যদি আমরা এখন পৌনঃপুনিকে প্রকাশ করতেছি, তাহলে কিন্তু পারবো না। আমরা কার উপরে পৌনঃপুনিক দেবো? কারণ কোনো অঙ্কের রিপিটেশন ঘটেনি, কোনো অঙ্ক বারবার আসেনি। একই অঙ্ক যে একের পর এক বারবার এসে গেছে তা কিন্তু হয়নি। এরকম এই √3 বর্গমূল করলেও এরকম একটা রেজাল্ট আসবে, যেটার কোনো পুনরাবৃত্তি ঘটে না। √7 পুনরাবৃত্তি ঘটে না। এই ভগ্নাংশগুলো হলো অমূলদ সংখ্যা। আর এই দেখো কোথা থেকে এরা আসছে, এরা আসছে √2 থেকে, √3 থেকে, √7 থেকে, এরাও কিন্তু অমূলদ সংখ্যা। তাহলে দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে আমরা একটা অমূলদ সংখ্যার পরিচয় পেলাম, যে দশমিক বিন্দুর পরে কোনো অঙ্কের যদি পুনরাবৃত্তি না ঘটে, আমরা যদি সেই ভগ্নাংশকে পৌনঃপুনিক দিয়ে প্রকাশ করতে না পারি, তাহলে সেটা অমূলদ সংখ্যা বলবো। আর এই সকল ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে অমূলদ সংখ্যা বলবো সে কথাটাও আমরা একটুখানি বলেই যাই, ভালো হবে। সেটা হলো যে তোমরা জানো, আমরা একটু মুছে দেই, আবার লাগতেও পারে, কাজে লাগতে পারে। আচ্ছা আমরা কি পূর্ণ সংখ্যা, যেমন দেখো আমরা যদি শূন্যকে বর্গ করি তাহলে কি হবে? শূন্য হবে। অনকে বর্গ করি তাহলে অন হবে। 2কে বর্গ করি তাহলে 4 হবে। তারপরে যদি আমরা 3কে বর্গ করি তাহলে 9 হবে। এমনি যদি আমরা 4কে বর্গ করি তাহলে 16 হবে। তাহলে দেখো তো, এই শূন্য পূর্ণবর্গ সংখ্যা, কারণ শূন্য কাকে বর্গ করার পরে হয়েছে? শূন্যকে বর্গ করার পরে শূন্য হয়েছে। একও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এককে মানে কোনো সংখ্যাকে বর্গ করে যে আমরা সংখ্যাটা পাবো সেটা পূর্ণবর্গ সংখ্যা। আমরা 2কে বর্গ করে 4 পাই, সেজন্য 4 পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু 1 আর 4-এর মাঝখানে যে কি আছে? 2 আছে, 3 আছে। কোনো সংখ্যাকে বর্গ করার পরে কিন্তু আমরা 2 পাই না, আমরা 3 পাই না, 2ও পাই না, 3ও পাই না। এই 2 এবং 3 এটা পূর্ণ সংখ্যা না। আবার দেখো তো, এই 4 আর 9-এর মাঝখানে কত আছে? 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে। কোনো সংখ্যাকেই বর্গ করার পরে কিন্তু এটা পাওয়া যায় না। কীভাবে পাওয়া যায় না বুঝতেই পারছো। 2কে বর্গ করলে 4 আসে, আর 2-এর পরের সংখ্যাটা হলো 3, তাকে বর্গ করলে আবার 9 আসে। তাহলে কি হলো? মাঝখানে এই 4, মাঝখানে 5, 6, 7, 8 এই সংখ্যাগুলো কোনো সংখ্যাকেই মানে বর্গ করলে পাওয়া যায় না। সেজন্য এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়। অর্থাৎ 0, 1, 4, 9, 16 আরও আছে 25, 36, 49, এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। কথাগুলো কেন বলা হলো? আমরা অমূলদ সংখ্যা চিনব এদেরকে দিয়ে। তাহলে অমূলদ সংখ্যা কোনটা? অমূলদ সংখ্যা হলো পূর্ণবর্গ সংখ্যা নয়। একটু খেয়াল করে শোনো তোমরা, যে পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূলই হলো অমূলদ সংখ্যা। তো বর্গমূল আমরা বের করি কিভাবে? যে আমরা যদি 16-র বর্গমূল বের করি তাহলে এরকম রুট করব, 16 বর্গমূল হয়ে যাবে। তাহলে আমরা যদি 2-এর বর্গমূল বের করি, আমরা একটু মুছিয়ে দেই, আচ্ছা দেখো, আমরা যদি 2-এর বর্গমূল করি তাহলে এরকম √2 লিখতে হবে। আমরা যদি 3-এর বর্গমূল করি এরকম 3 লিখতে হবে। আমরা যদি 5-এর বর্গমূল করি √5 হবে। অর্থাৎ এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। কিভাবে বলবো সংজ্ঞায় আমরা, যে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূলই হলো অমূলদ সংখ্যা। অর্থাৎ রুটের মধ্যে যদি এমন সংখ্যা থাকে যে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা, তবে সেটা বর্গ সংখ্যা নয়।
পূর্ণ বর্গ সংখ্যা নয়। এমন যদি হয় তাহলে তখন আমরা সেই সংখ্যাগুলোকে বলবো অমূলদ সংখ্যা। তা এরকম আরও হতে পারে, এই যে √10, রুট যদি 18 দাও, রুট যদি 20 দাও, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা না, এমন সংখ্যার বর্গমূল করলেই সেটা অমূলদ সংখ্যা হয়ে যাবে। তাহলে আমরা দুইটা ক্ষেত্রে কিন্তু অমূলদ সংখ্যা পেলাম। একটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ, যার কোনো সীমা নেই, দশমিক বিন্দু পরে অঙ্ক সংখ্যার সীমা নেই, চলতেই থাকবে, কিন্তু তাকে আমরা আবৃত দশমিকে প্রকাশ করতে যদি না পারি সেটা অমূলদ সংখ্যা। দেখো আমরা এই সকল ক্ষেত্রে পারিনি, এই সকল ক্ষেত্রে আমরা পৌনঃপুনিক দিয়ে লিখতে পারিনি, কিন্তু এই সকল ক্ষেত্রে কিন্তু আমরা পৌনঃপুনিক দিয়ে লিখতে অলরেডি পেরেছি। যেগুলোকে পৌনঃপুনিক দিয়ে লিখতে পারবো সেগুলো মূলদ, আর যেগুলোকে পৌনঃপুনিক দিয়ে লিখতে পারবো না সেগুলো অমূলদ। অর্থাৎ দশমিক বিন্দুর পরে যাদের কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই, কোনো অঙ্কের রিপিটেশন হয় না, বারবার আসে না, একই অঙ্ক বারবার আসে না, এলোমেলোভাবে আসে, সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে বন্ধুরা আমরা অমূলদ সংখ্যাটা খুব ভালো করে জানলাম। আচ্ছা, অমূলদ কেন আগে জানলাম? যে বাস্তব সংখ্যা দুই প্রকার, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। তার মধ্যে অমূলদ সংখ্যা বাদ দিলে বাকি যা আছে তার সবই হচ্ছে মূলদ সংখ্যা। তো অমূলদ তো দেখলাম দুটো ক্ষেত্রে, একটা হচ্ছে পূর্ণ বর্গ নয় এমন কোনো সংখ্যার বর্গমূল, অর্থাৎ রুটের নিচে যদি এমন কোনো সংখ্যা থাকে যেটা পূর্ণ বর্গ সংখ্যা না, তাহলে সেটা হবে অমূলদ সংখ্যা। আবার যদি কি হয় যে অসীম দশমিক ভগ্নাংশ, কিন্তু এর পরে দশমিকের পরে যে অঙ্ক সংখ্যা সেগুলো পুনরাবৃত্তি ঘটে না, বারবার একই সংখ্যা বারবার আসে না, অর্থাৎ যেগুলোকে আমরা পৌনঃপুনিক দিয়ে লিখতে পারি না, সেগুলোকে আমরা বলি হলো অমূলদ সংখ্যা। আর দুইটা কথা এখানে থেকে গেল। দেখো বিশুদ্ধ পৌনঃপুনিক বলে একটা কথা আছে, তোমরা অলরেডি পৌনঃপুনিক চিনে ফেলছো, জন্য আমি এখন এই ব্যাপারটা থেকে আসছি। এই যে কোনো সংখ্যার উপরে যদি আমরা ডট দিয়ে লিখি, অর্থাৎ একই সংখ্যা বারবার আসছে, সেই সংখ্যাটিকে বারবার না লিখে আমরা একবার লিখে তার উপরে সেই সংখ্যার উপরে একটা ডট দিব, তাহলে সেটাকে পৌনঃপুনিক বলা হয়। তো তার মধ্যে বিশুদ্ধ পৌনঃপুনিক একটা শব্দ আছে এবং মিশ্র পৌনঃপুনিক একটা শব্দ আছে। যে বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ কোনগুলো আর মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ কোনগুলো, খুবই সহজ, তোমরা একবার শুনলে এটা সারা জীবন মনে থাকবে। সেটা হচ্ছে দশমিক বিন্দুর পরে ওই পৌনঃপুনিক ছাড়া, অর্থাৎ আবৃত অঙ্কটি ছাড়া যদি আর কোনো অঙ্ক না থাকে, আমি আবারও বলছি, দশমিক বিন্দুর পরে আবৃত অঙ্কটি ছাড়া যদি আর কোনো অঙ্ক না থাকে, যেমন এখানে দেখো, উপরে দেখো একটা আবৃত আছে আর দুটো অঙ্ক কিন্তু অনাবৃত আছে, এখানে দেখো একটা আবৃত একটা অনাবৃত, এইগুলো হচ্ছে মিশ্র পৌনঃপুনিক। আর বিশুদ্ধ কোনগুলো? বিশুদ্ধ আমরা মুছে দিলাম, বিশুদ্ধ হলো এখানে আছে, বিশুদ্ধ হলো এই যে 1.33 উপরে পৌনঃপুনিক আছে। দেখো দশমিক বিন্দুর ডান পাশে এই আবৃত অঙ্ক ছাড়া আর কোনো অঙ্ক নাই, এখানেও নেই, এখানেও নেই, এখানেও নেই, এখানেও নেই, এগুলো হচ্ছে বিশুদ্ধ পৌনঃপুনিক, অর্থাৎ শুধু পৌনঃপুনিকই থাকবে, আর কিচ্ছু থাকবে না, পৌনঃপুনিক ছাড়া কোনো অঙ্ক দশমিক বিন্দু ডান পাশে থাকবে না, সেটা হচ্ছে বিশুদ্ধ পৌনঃপুনিক। আর মিশ্র পৌনঃপুনিক কোনগুলো? দেখো 1.28 এর উপরে কিন্তু পৌনঃপুনিক নেই, 1.7 এর উপরে পৌনঃপুনিক আছে, অর্থাৎ এইটা হচ্ছে আবৃত অংশ আর এটা হচ্ছে অনাবৃত অংশ, এইটা হচ্ছে আবৃত অংশ আর এই 0.8 হচ্ছে অনাবৃত অংশ। অর্থাৎ দশমিক বিন্দুর পরে যদি আবৃত অংশ এবং অনাবৃত অংশ দুটোই থাকে সেটা মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ। বন্ধুরা, এই ছিল আজকের মতো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আবারও বলছি, অবশ্যই একটি লাইক দিতে ভুল করবে না, প্রত্যেকেই একটি করে লাইক দিবে। কারো কোনো কমেন্টস থাকলে অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে তোমাদের কমেন্টসগুলো লিখবে, মন্তব্য করবে, আমি অবশ্যই সবগুলো কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফেসবুকের মাধ্যমে বন্ধুদের কাছে শেয়ার করে দিবে, আর সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করতে অর্থাৎ সাবস্ক্রাইব করতে ভুল করবে না, এবং বেল বাটনটি বাজিয়ে দিবে, অল অপশনটাকে ক্লিক করে দিয়ে রাখবে। তো এই ছিল আজকের মতো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।